Good morning, dear student. Welcome to the Way of Solution #1 study channel Post Bengal. তো আমি তোমাদের ডাল্টন স্যার, তোমরা এখন পাচ্ছ মিক্সড জিকে প্র্যাকটিস সেট ক্লাস নাম্বার হচ্ছে 3। তো এখানে আমরা আপকামিং পিএসসি ক্লার্কশিপ, মিসেলিনিয়াস, ফুড এসআই, তোমার লেডি কনস্টেবল মেন, অন্যান্য বেশ কিছু পরীক্ষা যেগুলো আছে সামনে, সব পরীক্ষার জিকে প্রস্তুতি এই ক্লাসে কিন্তু আলোচনা করা হচ্ছে। প্রত্যেকে যারা কানেক্ট আছে একবার দেখে রাখো যে জানুয়ারি মাসে আমাদের যে ক্লাস রুটিন আছে 2024 সাল জানুয়ারি প্রত্যেক স্যারের ক্লাস কখন কার হচ্ছে এটা কিন্তু রুটিনে আছে। আমার ক্লাস 8:30 থেকে তোমরা পাচ্ছ মিক্সড জিকে প্র্যাকটিস সেট, এবং প্রত্যেক ক্লাস তার নোটিফিকেশন বা লিঙ্ক তোমরা টেলিগ্রামে পাবে। দ্য ওয়ে অফ সলিউশন অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপ, ভেরিফাইড টেলিগ্রাম গ্রুপে তোমরা পেয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছ 2,37,000 বেশি মেম্বার কিন্তু এখানে কানেক্ট হয়ে আছে। ওকে, এবং প্রত্যেক পরীক্ষার জন্য আমাদের কিন্তু ব্যাচ রয়েছে, পেড কোর্স, সেগুলো তোমরা কোথায় পাবে? TWC একাডেমিতে পাবে। ওকে, তো আজকের প্রথম প্রশ্ন, প্রত্যেকে যারা কানেক্ট হয়ে গেছে অবশ্যই সেশনটি লাইক করো, শেয়ার করো। তো আজকের প্রথম প্রশ্ন হচ্ছে শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়া, সংক্ষেপে যেটা SCI বলা হচ্ছে, এর সদর দপ্তর কোথায় অবস্থিত? কলকাতা, মুম্বাই, চেন্নাই, বিশাখাপত্তনম। শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়া এর হেডকোয়ার্টার কোথায় আছে? প্রত্যেকে শেয়ার করে দাও বেশি বেশি। সঠিক উত্তর হবে মুম্বাই, অপশন বি সঠিক উত্তর আছে। শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়া এর হেডকোয়ার্টার আছে মুম্বাই, এবং এটা প্রতিষ্ঠিত হয়েছিল 2 অক্টোবর 1961 সাল, 1961 এটা এস্টাবলিশ হয়। নিম্নের কোনটি খারিফ শস্য? গম, আলু, শসা, পাট। তো খারিফ শস্য যেটা তোমার কখন হয় বলো তো? দুটো ভাগ করা হয়, যে ফসলগুলো হয় রবি শস্য এবং খারিফ শস্য। রবি শস্য যেটা শীতকালে প্রধানত হয়, এবং খারিফ শস্য যেটা গ্রীষ্ম বর্ষার দিকে হয়। তো এই খারিফ শস্যের মধ্যে আমরা বলবো পাট হয়ে যাবে এখানে সঠিক উত্তর, অপশন ডি। বাদ বাকি গম, আলু এগুলো কিন্তু শীতকালে হয়, যেটাকে আমরা রবি শস্য বলবো। বাবা সাহেব আম্বেদকর বিমানবন্দর নিম্নের কোথায় অবস্থিত? তো এটা একটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। তো ভারতবর্ষে অনেক ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট রয়েছে, তার মধ্যে এটা একটা উল্লেখযোগ্য এয়ারপোর্ট। বাবা সাহেব অর্থাৎ ভীমরাও রামজি আম্বেদকর, যাকে সংবিধানের জনক বলা হয়, তার নাম অনুসারে বিমানবন্দর রয়েছে হায়দ্রাবাদে, নাগপুরে, ভুবনেশ্বর নাকি বেঙ্গালুরুতে? আমাদের কলকাতা এয়ারপোর্ট হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোস এয়ারপোর্ট, তাই তো? তো এই যে বাবা সাহেব আম্বেদকর, এটা রয়েছে নাগপুর। নাগপুরটা কোথায়? এটা হচ্ছে মহারাষ্ট্রে, মহারাষ্ট্রের নাগপুরে। যদি বলো হায়দ্রাবাদ, হায়দ্রাবাদে যে বিমানবন্দরটা রয়েছে সেটা রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর নামে কিন্তু, মানে হায়দ্রাবাদের যে বিমানবন্দর সেটা রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর নাম। ভুবনেশ্বরে রয়েছে, ভুবনেশ্বর কোথায়? উড়িষ্যাতে বিজু পট্টনায়ক বিমানবন্দর। বেঙ্গালুরুতে রয়েছে কেম্প গৌড়া বিমানবন্দর। তাহলে এখানে 4টি শহর এবং 4টি বিমানবন্দর যেটা আছে সেগুলো কিন্তু একসঙ্গে রাখা হয়েছে, প্রত্যেকে একবার দেখে রাখো। দিল্লিতে রয়েছে ইন্দিরা গান্ধী এয়ারপোর্ট, মহারাষ্ট্রে ছত্রপতি শিবাজি এয়ারপোর্ট রয়েছে উল্লেখযোগ্য। কেলভিন কিসের একক? বলো কেলভিন এটি কিসের একক? ভর, তাপমাত্রা, তাপ নাকি কম্পন? সহজ প্রশ্ন আছে। পরীক্ষায় সায়েন্স রিলেটেড যে কোশ্চেনগুলো সহজ থাকে, ছোট থাকে, বাট ভুল হয়ে যায়। সহজ প্রশ্ন, তাপমাত্রা কেলভিন, তাপমাত্রার এসআই একক হচ্ছে কেলভিন, ঠিক আছে? তাপমাত্রা মানে হচ্ছে উষ্ণতা। বলো সিজিএস একক কি? তাপমাত্রা মানেই হচ্ছে উষ্ণতা, তাপমাত্রা মানে হচ্ছে উষ্ণতা বা টেম্পারেচার। এর সিজিএস একক কি হবে? সিজিএস একক হচ্ছে ডিগ্রি সেলসিয়াস। এসআই একক কি বলা হচ্ছে তাহলে? এসআই একক হচ্ছে কেলভিন। এটা গেল তাপমাত্রা। যদি বলা হয় তাপের এসআই একক কি? তাপ মানে হচ্ছে হিট। তাপের সিজিএস একক এবং এসআই একক, সিজিএস একক হচ্ছে ক্যালোরি,
এবং এসআই একক হচ্ছে জুল। কি একক? এসআই একক হচ্ছে জুল। এটা কিসের একক? তাপের। তাপমাত্রা এবং তাপ দুটো কিন্তু আলাদা বিষয়, ভালো করে খেয়াল রাখবে। বিভিন্ন মৌলের বিভিন্ন পরমাণুর নিউট্রন সংখ্যা এক, কিন্তু প্রোটন সংখ্যা ভিন্ন হলে তাকে কি বলা হয়? অর্থাৎ এখানে পরমাণুর মধ্যে যে প্রোটন, ইলেকট্রন এবং নিউট্রন রয়েছে, তো সেই সংখ্যা থেকে তোমাকে বুঝতে হবে। অর্থাৎ একটা পরমাণু ধরো এক্স এরকম রয়েছে 6, 12, আর ধরো ওয়াই 6, 14। তো এগুলোকে কি বলি আমরা? এই যে এক্স ওয়াই, এটাকে আমরা কি বলি? একে অপরের, এটা কি বলা হয়? একে অপরের এটাকে বলা আইসোটোপ। কি বলা হয়? আইসোটোপ। এটাকে কি বলা হবে? একে অপরের আইসোটোপ বলা হবে। আচ্ছা, এখানে যদি আমরা বলি ধরো এক্স 12, এখানে ধরো তোমার একটা জাস্ট একটা দিলাম 24, আবার ওয়াই দিলাম ধরো 10, 22। তাহলে এটাকে কি বলা হবে? একে অপরের এটাকে কি বলা হবে? একে অপরের আইসোটোন। এটাকে আইসোটোন বলা হয়, মানে নিউট্রন সংখ্যা সমান আইসোটোন। তো এই আইসোটোন কিভাবে বুঝতে হবে? নিউট্রন সংখ্যার সমান, অর্থাৎ 24 - 12 মানে হচ্ছে 12, আর এখানে 22 - 10 ইকুয়াল টু 12, অর্থাৎ এটাই তো নিউট্রন সংখ্যা। এটাই কি নিউট্রন সংখ্যা? এইটা সমান। ঠিক আছে। আর আইসোবারটা কি? ধরো একটা মৌল এক্স, এখানে ধরো 20, এটা ধরো 40, এটা ওয়াই লিখলাম ধরো এখানে 18, এটা 40। তাহলে এগুলোকে বলা হবে একে অপরের আইসোবার। এগুলোকে কি বলা হবে? এগুলোকে আইসোবার বলা হবে। আইসোবার মানে ভর সংখ্যাটা সমান। এটা হচ্ছে ভর সংখ্যা, 40টা এখানে সমান আছে। তাহলে যে বিষয়টা, একটা পরমাণু ধরো এক্স এরকম দিয়ে দেওয়া হলো 6, এখানে 14, তাহলে এখান থেকে যদি বলে ইলেকট্রন কটা আছে, ইলেকট্রন কটা আছে বল, ইলেকট্রন কটা আছে? ছবিটা এভাবে যদি দেওয়া হয়, বা এখানে আমি C6, এটা 14 লিখলাম, তাই তো? কার্বনের একটা আইসোটোপ তো এটা। তো এটা ইলেকট্রন কটা হবে? ইলেকট্রন 6টা হবে। এই যেটা প্রোটন সংখ্যা, প্রোটন কটা হবে? প্রোটন 6টা হবে। যদি বলো নিউট্রন কটা হবে, নিউট্রন তোমাকে বার করতে হবে 14 - 6, মানে 8টি হবে এখানে নিউট্রন সংখ্যা। তাহলে এই সমস্ত ছবি দিয়ে যদি লেখা থাকে, কিভাবে বুঝতে হবে? আশা করি ভুল হবে না। স্বাধীন ভারতবর্ষে দ্বিতীয়বার পরিকল্পনা থেকে বিরতির সময়কাল হলো কোন সময়? পরিকল্পনা বিরতি বলতে এখানে পঞ্চবার্ষিকী পরিকল্পনার কথা বলা হচ্ছে। প্ল্যান হলিডে, প্ল্যান হলিডে বলো কি হবে এখানে সঠিক উত্তর? প্ল্যান হলিডে বলা হয় 1990-92। এটা হচ্ছে সেকেন্ড। প্রথম কবে? ফার্স্ট হচ্ছে 1966 থেকে 69। এটা হচ্ছে প্রথম, ফার্স্ট প্ল্যান হলিডে, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার বিরতি, অর্থাৎ 1966 সালে। পরে কিন্তু 3 বছর স্টপ করা হয়েছিল পঞ্চবার্ষিকী পরিকল্পনা। তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কৃষিক্ষেত্রে ঋণাত্মক ফল পাওয়া গেল। তারপর ভারত পরপর 2টি যুদ্ধে লিপ্ত হলো, খরা হলো, রাজীব গান্ধীর মৃত্যু হলো। তো অনেক অনেক সমস্যার মধ্যে কিন্তু পড়ে গেছিল। ওই জন্য ওই সময়
কিন্তু পঞ্চবার্ষিকী পরিকল্পনা সেটা স্টপ রাখা হয়। কিছু বার্ষিক প্ল্যান করা হয়েছিল, 1 বছরের ভিত্তিতে একটা একটা করে টার্গেট করে সেগুলো করা হচ্ছিল। তাহলে এটা প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার বিরতিকাল বলা হয় 1966 থেকে 1969। চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনাটা 69 থেকে 74 শুরু হয়েছিল আবার। আচ্ছা, আবার 1990 এর সময় গিয়ে 2 বছরের গ্যাপ আছে, অর্থাৎ অর্থনৈতিক মন্দার কারণে 1990 থেকে 92 ওই সময়কালটা পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করা হয়নি। তারপর আবার শুরু হয়েছিল 92 এর পরে। ধূমকেতু কার ছদ্মনাম ছিল? ধূমকেতু কার ছদ্মনাম বলো তো? ধূমকেতু কার ছদ্মনাম? সঠিক উত্তর এখানে কাজী নজরুল ইসলাম। বলতো ব্যাঙাচি কার ছদ্মনাম? ব্যাঙাচি এটি কার ছদ্মনাম? এটাও কাজী নজরুল ইসলামের। তাহলে কাজী নজরুল ইসলামের কথা যদি বলা হয়, দুটি ছদ্মনাম মনে রাখবে, একটা হচ্ছে ধূমকেতু আর একটা হচ্ছে ব্যাঙাচি। বলতো শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কি ছদ্মনামে পরিচিত ছিলেন? শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মনে রাখবে অনিলা দেবী। অনিলা দেবী। সুনীল গঙ্গোপাধ্যায় তিনি নীল লোহিত ছদ্মনামে লিখতেন। নীল লোহিত। রবীন্দ্রনাথ ঠাকুর ভানুসিংহ ছদ্মনামে লিখতেন। সত্যজিৎ রায় তাকে অনেকে ফেলুদা চরিত্র, বিভিন্ন চরিত্রের স্রষ্টা, তো সেই ক্যারেক্টার হিসেবে কিন্তু অনেকে বলতেন। যাই হোক, এবার বলো যে কাজ করার সামর্থ্যকে কি বলে? কাজ করার সামর্থ্যকে কি বলা হয়? সঠিক উত্তর মনে রাখবে শক্তি। এখানে তাহলে ক্ষমতাটা কি? ক্ষমতাটা তাহলে কি? শক্তি বা এনার্জি বলা হচ্ছে কাজ করার সামর্থ্য। আর এটা মনে রাখবে কাজ করার হার। ক্ষমতা হচ্ছে কাজ করার হার, অর্থাৎ কার্য করার হার সময় সাপেক্ষে কি পরিমাণ কাজ করছে সেটাকে বলা হয় ক্ষমতা। অর্থাৎ এটার রাশি হচ্ছে কার্য বাই সময়। বোঝা গেল? কার্য বাই সময়। আর কাজ বা কার্য এটা তো জানো, এটা হচ্ছে বল ইন্টু সরণ। বলের ইন্টু সরণ। অর্থাৎ তুমি বল প্রয়োগ করলে প্রয়োগ বিন্দু যদি সরণ হয় তাহলে তুমি কাজ করেছো, আর যদি সরণ না হয় তাহলে কাজ হয়নি বা কার্যহীন বল। তো এই যে কার্য, ক্ষমতা, শক্তি, এগুলো বলতো স্কেলার নাকি ভেক্টর রাশি? মনে রাখবে ওয়ার্ক, পাওয়ার, এনার্জি, এই তিনটে রাশি কিন্তু স্কেলার রাশি। স্কেলার রাশি, তিনটেই স্কেলার রাশি। ঠিক আছে? কার্য, ক্ষমতা, শক্তি, তিনটে স্কেলার রাশি। যদি বলো ফোর্স বা বল, এটা ভেক্টর রাশি। সরণ ভেক্টর রাশি। দুটো ভেক্টর রাশির গুণফল স্কেলার হতে পারে, মনে থাকবে। তো শক্তি বা কার্য বা ক্ষমতা, এই তিনটি সম্পর্কে ডিটেলস ক্লাস আগে করিয়েছি আমি, সায়েন্সের ক্লাস যখন করাতাম সেখানে করানো আছে। এর একক কি? কার্যের একক কি বলতো? কার্যের একক সিজিএস পদ্ধতিতে কি হবে? সিজিএস পদ্ধতিতে আর্গ
এবং এসআই পদ্ধতিতে কি হয়? এসআই পদ্ধতিতে কার্যের একক হচ্ছে জুল। কার্যের একক, শক্তির একক একই। কার্য এবং শক্তি, কার্যের একক যা শক্তির একক একই হবে, এটা মনে রাখবে। শক্তি সেম একক। যদি বলো ক্ষমতা, ক্ষমতার এককটা আলাদা, এখানে আর্ক পার সেকেন্ড, জুল পার সেকেন্ড, তাই তো? শুধু সেকেন্ড দিয়ে ভাগ করে দাও। ক্ষমতার এসআই একক কি হবে? ক্ষমতার এসআই একক হচ্ছে জুল, জুল, জুল পার সেকেন্ড, এবং এসআই পদ্ধতিতে জুল পার সেকেন্ড এবং সিজিএস পদ্ধতিতে আর্ক পার সেকেন্ড। আচ্ছা, যদি বলি ওয়াট কি, তাহলে ওয়াট এটা কি? ক্ষমতা, ক্ষমতার এককের কথা বলছিলাম। সিজিএস পদ্ধতিতে কি বলছি? সিজিএস পদ্ধতিতে বলা হচ্ছে আর্গ পার সেকেন্ড। আর এসআই পদ্ধতিতে কি বলা হচ্ছে? জুল পার সেকেন্ড। এটাকে কি বলা হয়? এটাকে আবার ওয়াট বলা হয়। এটাকে কি বলা হয়? ওয়াট বলা হয়। ঠিক আছে, কি বলা হবে? ওয়াট বলা হয়। ক্ষমতার ব্যবহারিক একক ওয়াট। বা আরো রয়েছে অশ্ব ক্ষমতা, হর্স পাওয়ার, এইচপি। এই ওয়াটের সঙ্গে হর্স পাওয়ার রিলেশন কি? ওয়ান হর্স পাওয়ার, ওয়ান হর্স পাওয়ার, এক অশ্ব ক্ষমতা ইকুয়াল টু 746 ওয়াট। এটা কিন্তু পরীক্ষায় আসে। এক হর্স পাওয়ার মানে কি জানো? যাই হোক, ওটা নিয়ে আর বলছি না, অনেক সময় হয়ে গেল এই প্রশ্নে। আজীবক সম্প্রদায়ের প্রতিষ্ঠাতাকে, আজীবক সম্প্রদায়ের প্রতিষ্ঠাতাকে? রোগিলা ভদ্র, উপালি আনন্দ, মক্কালী গোশালা। তো আদিবাক সম্প্রদায়টা, এই যে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে আমরা বলি যে ধর্মীয় আন্দোলন, তো তার মধ্যে কিন্তু আদিবাক সম্প্রদায়টা আছে। আদিবাক সম্প্রদায় একটা নাস্তিক সম্প্রদায় ছিল এবং যার প্রতিষ্ঠাতা মক্কালী গোশালা বা গোশাল, পুত্র মক্কালী ইত্যাদি বলা হয়। তো এই নামটা মনে রাখবে। আদিবাক সম্প্রদায়টা কিন্তু চন্দ্রগুপ্ত মৌর্যের সময়ও ছিল। চন্দ্রগুপ্ত মৌর্য আজীবক সম্প্রদায়দের বারবারা গুহা দান করে। চন্দ্রগুপ্ত মৌর্য নিজে জৈন ধর্মের অনুপ্রাণিত ছিল বা জৈন ধর্মের আনুগত্য করতেন। পাশাপাশি মনে রাখবে যে এই আজীবক সম্প্রদায়টা কিন্তু বেশি দিন টিকেনি বৌদ্ধ এবং জৈন ধর্মের প্রভাবে। 2023 সালে অস্ট্রেলিয়া ওপেন কে জয়লাভ করলো? অস্ট্রেলিয়া ওপেন মেনলি জানুয়ারিতেই হয়, তাই তো? জানুয়ারিতেই শুরু হয় আর কি। অস্ট্রেলিয়াতে হয় টেনিস প্রতিযোগিতা, যেখানে গত বছর 23 সাল, এটা 24 সাল, 23 সালে জয়লাভ করেছিল নোভাক জোকোভিচ। অপশন সি সঠিক উত্তর আছে। বর্তমানে কে রাজস্থানের মুখ্যমন্ত্রী হিসেবে নিযুক্ত হলেন? বলুন, রাজস্থানের মুখ্যমন্ত্রী কে আছেন বর্তমানে? অশোক গেহলট, ভজনলাল শর্মা ও মৃণাল পুষ্কর সিং ধামে। প্রত্যেকে বলো তো, কিছু রাজ্যের কিন্তু মুখ্যমন্ত্রী চেঞ্জ হয়েছে। তেলেঙ্গানা চেঞ্জ হয়েছে, রাজস্থান চেঞ্জ হয়েছে। ভজনলাল শর্মা, এর আগে ছিল অশোক গেহলট, তিনি কিন্তু পাল্টে গেছে এবং ভজনলাল শর্মা বর্তমান রাজস্থানের মুখ্যমন্ত্রী আছেন। রঙ্গিত নিম্নলিখিত কোন নদীর উপনদী? রঙ্গিত নিম্নলিখিত কোন নদীর উপনদী? রায়ডাক, রায়মাটাং, মহানন্দা, তিস্তা। তো মনে রাখবে এটি হচ্ছে তিস্তা নদীর একটি উপনদী। আইএসএল 2022-23, আইএসএল যেটা কিন্তু চলছে অলরেডি। তো এই আইএসএল খেলাটা কিন্তু এক বছরে শেষ হয়ে যাচ্ছে না। মানে আইপিএল যেমন একটা বছরে হচ্ছে, 23 সালে হলে 23 সালের মধ্যে 1-1.5 মাসে সীমাবদ্ধ, এটা সেই ইউরোপিয়ান ফুটবল মডেলকে কিন্তু অনুসরণ করা হচ্ছে, যেখানে 22 সালে শুরু হয়ে 23 সালে শেষ হচ্ছে, বা 23 সালে শুরু হয়েছে 24-এ গিয়ে শেষ হবে, মানে 2 বছর ধরে চলছে। তো এটা লাস্ট চ্যাম্পিয়ন, এটিকে মোহনবাগান, এবছর খেলাটা চলছে। আইএসএল হচ্ছে ফুটবল খেলা, ফুটবল লিগ, ইন্ডিয়ান সুপার লিগ, ফুটবল লিগ। দ্বিতীয় আকবর,
মুঘল সম্রাট দ্বিতীয় আকবর এর সময় পেশোয়া কে ছিলেন? দ্বিতীয় আকবরের সময়কালটা থেকে একটা প্রশ্ন হয় যে রাজা রামমোহন রায়, তার তো নামের আগে প্রথম রাজা ছিল না, এই যে রাজা উপাধিটা কে দিয়েছিলেন সেটা কিন্তু এই মুঘল সম্রাট দ্বিতীয় আকবর দিয়েছিলেন, সেকেন্ড আকবর। তো দ্বিতীয় আকবর সময়কাল এই রাজা রামমোহন রায়কে ইংল্যান্ডে পাঠিয়েছিলেন খরচ দিয়ে দ্বিতীয় আকবর। ঠিক আছে, তো রাজা রামমোহন রায় কে রাজা উপাধি কে প্রদান করে? সম্রাট দ্বিতীয় আকবর। এটা কিন্তু পরীক্ষায় প্রশ্নটি আসে। এবং তার সময় যে পেশোয়া ছিল, পেশোয়া তন্ত্র কোথায় ছিল? মারাঠাতে, মহারাষ্ট্রে। দ্বিতীয় বাজিরাও ছিল পেশোয়া। গান শুনে কোনো গায়ককে চেনা যায় কোন ধর্মের জন্য? এটা কিন্তু খুব হিট একটা প্রশ্ন, তাই তো, বহুবার পরীক্ষা আসে এবং এটা তোমাদের সকলের হবে আর কি। গুণ বা জাতি, তো আমরা যদি বলি সুরযুক্ত শব্দ, সুরযুক্ত শব্দের তিনটি বৈশিষ্ট্য বা ফিচার্স আছে। একটা হচ্ছে প্রাবল্য, একটা তীক্ষ্ণতা, একটা গুণ বা জাতি। প্রথম প্রাবল্যটা কি? প্রাবল্যটা হচ্ছে তুমি কত পরিমাণ শব্দ শুনছো, অর্থাৎ কি পরিমাণ সাউন্ড তোমার কানে এসে পৌঁছাচ্ছে সেকেন্ডের সাপেক্ষে, সেটা হচ্ছে প্রাবল্য। এবার একই প্রাবল্যের শব্দকে তুমি ডিফারেন্ট করতে পারছো, অর্থাৎ তুমি সময়ের সাপেক্ষে সমান পরিমাণ শব্দ শুনছো, এবার তুমি বুঝতে পারছো যে এটা ওর সাউন্ড, ওটা ওর সাউন্ড। সেটা কিন্তু তীক্ষ্ণতা দিয়ে বোঝা যায়, তরঙ্গ দৈর্ঘ্য না। এটা আরেকটা কথা যেটা বলতে গিয়ে, সেটা লাস্ট কথাটা আর কি। অর্থাৎ একই প্রবালের শব্দকে আমরা যদি একই প্রবালের শব্দ হয় সেখানে পৃথক করি তীক্ষ্ণতা দিয়ে। তীক্ষ্ণতা হচ্ছে কম্পাঙ্ক দিয়ে চেক করা হয়। কম্পাঙ্ক যার বেশি হবে তীক্ষ্ণতা বেশি হবে, কম্পাঙ্ক কম হলে তীক্ষ্ণতা কম হবে। তো এখানে একটা প্রশ্ন আসে যে ছেলেদের ভয়েস থেকে মেয়েদের ভয়েস ডিফারেন্ট, ঠিক আছে, তুমি সমান শব্দ শুনছো কিন্তু ডিফারেন্ট যেটা বুঝতে পারছো, এটা হচ্ছে তীক্ষ্ণতা দিয়ে, কম্পাঙ্কটা আলাদা, বেশি কানে লাগবে তোমার, ঠিক আছে। কিন্তু গুণ বা জাতিটা কি? ধরো একই গায়ক, বিভিন্ন মেল সিঙ্গার রয়েছে, সেটা চিনতে পারছো তার কোয়ালিটি দিয়ে। গুণ বা জাতি অর্থাৎ তিনটে বিষয় শব্দের ক্ষেত্রে আমরা সুরযুক্ত শব্দের ক্ষেত্রে বলি। বলো, বঙ্গভঙ্গের প্রস্তাব সরকারিভাবে কবে প্রকাশিত হয়? বঙ্গভঙ্গের প্রস্তাব সরকারিভাবে কবে প্রকাশিত হয়? তো বঙ্গভঙ্গ কবে কার্যকরী হয় এবং কবে প্রকাশিত হয়, দুটো প্রশ্ন এখানে আসে। বঙ্গভঙ্গ হয়েছিল 1905 সালের 19 জুলাই, এটা সরকারিভাবে প্রকাশ করা হয়। যদি বলা হয় কার্যকরী কবে হয়েছিল, কার্যকরী হয় মনে রাখবে অক্টোবর মাসের 16 তারিখে, 16 অক্টোবর 1905। তাহলে 1905 সালের 19 জুলাই সরকারিভাবে প্রকাশিত হয়েছিল বঙ্গভঙ্গ হবে, এবং এটা ফাইনালি কার্যকর হয়েছিল 16 অক্টোবর 1905 সালে। তো বঙ্গভঙ্গের সময় ভাইসরয় কে ছিল? লর্ড কার্জন ছিল। এবং তারপর স্বদেশী বয়কট আন্দোলন শুরু হয়েছিল। জাপানের মুদ্রার নাম কি? জাপানের মুদ্রার নাম কি? দিনার, দিরহাম, ইয়েন নাকি ওন? জাপানের যে মুদ্রা আছে, জাপানের রাজধানী কি? টোকিও। টোকিও এটা হচ্ছে জাপানের রাজধানী, এবং জাপানের যে মুদ্রার নাম হচ্ছে ইয়েন, জাপানি ইয়েন। ওন হচ্ছে কোরিয়ান মুদ্রা, কোরিয়ান, সাউথ কোরিয়ান ওন, নর্থ কোরিয়ান ওন। দিরহাম রয়েছে ইউনাইটেড আরব এমিরেটিস, ইউএই। পাশাপাশি দিনার যদি বলো, এটা ইরাকি দিনার রয়েছে বা আরো রয়েছে। ঘরের তাপমাত্রায় তরল থাকে কোন ধাতু? ঘরের তাপমাত্রায় তরল থাকে যে ধাতু সেটা হচ্ছে পারদ। পারদ ছাড়াও বেশ কিছু ধাতু রয়েছে, ফ্রান্সিয়াম, সিজিয়াম, গ্যালিয়াম, রুবিডিয়াম, এগুলো হচ্ছে তরল ধাতু ঘরের তাপমাত্রায়। বলো, নরওয়ের রাজধানীর নাম কি? নরওয়ে এর রাজধানীর নাম কি?
সোফিয়া, ভেনিস, কাঠমান্ডু নাকি অসলো? নরওয়ে, যাকে নিশীথ সূর্যের দেশ বলা হয়, খুব অল্প সময় সূর্য উদিত হয়, নরওয়ের একজন বিখ্যাত ফুটবলার হচ্ছে আর্লিং হ্যালান্ড, যে ম্যানচেস্টার সিটিতে বর্তমানে খেলেন। তো অসলো হচ্ছে নরওয়ের রাজধানী। বাক স্বাধীনতা এটা হচ্ছে কি? মৌলিক অধিকার, নির্দেশমূলক নীতিভিত্তিক অধিকার, রাজ্য বিধানসভা প্রণীত অধিকার নাকি উপরি কোনোটি নয়? তো বাক স্বাধীনতা এটা প্রত্যেকে আমরা জানি এটা হচ্ছে মৌলিক অধিকার। অপশন এ। প্রত্যেকে তোমরা দেখে রাখো আমাদের TWS একাডেমি অ্যাপে কিন্তু পেড কোর্স তোমরা পাবে। সেখানে ফাউন্ডেশন ব্যাচ রয়েছে বিভিন্ন পরীক্ষাকে কেন্দ্র করে এবং প্র্যাকটিস ব্যাচ কিন্তু আছে। যারা সাবস্ক্রিপশন নিতে চাও দ্রুত নিয়ে নেবে। কোনো জিজ্ঞাসা থাকলে হেল্পলাইন নাম্বার রয়েছে, ফোন করে জেনে নেবে সকাল 10টা থেকে সন্ধ্যা 7টার মধ্যে। বলো, বর্তমান রাজ্যসভার এথিক্স কমিটির চেয়ারম্যান কে? তো 1996-97 এর দিকে এই এথিক্স কমিটির ধারণাটা আসছে। এথিক্স কমিটি হচ্ছে কি? রাজ্যসভার যে সদস্য আছে, ঠিক আছে, তো তাদের যে আচরণ, ব্যবহার আচরণ বা অর্থনৈতিক আচরণ সবগুলোকে বিবেচনা করা হয়। অর্থাৎ তোমার রাজ্যসভার পরিবেশ মেনটেনের জন্য এই কমিটি গঠিত হয়েছিল অ্যাকচুয়ালি। ঠিক আছে, যারা সদস্য রয়েছে তাদের আচরণ ব্যবহারকে কেন্দ্র করে এই এথিক্স কমিটি গঠিত হয় এবং এথিক্স কমিটি এখনো রয়েছে। রাজ্যসভায় 10-12 জন থাকে এবং লোকসভায় তো রয়েছে 13-14 জন, লিমিটেশন রয়েছে 14 জনের, 15 জনের বেশি লোকসভায় থাকে না, আর রাজ্যসভায় 12 জন থাকে। এথিক্স কমিটি রাজ্যসভার চেয়ারম্যান হচ্ছে প্রকাশ জাভেরকর, আর শ্রী বিনোদ কুমার শঙ্কর তিনি হচ্ছে লোকসভার এথিক্স কমিটির চেয়ারম্যান। তাহলে এথিক্স কমিটিটা কি বোঝা গেল? আচরণগত দিক এবং অর্থনৈতিক আচরণগত দিক দুটোকেই কিন্তু খেয়াল রাখা হয় এই এথিক্স কমিটির দ্বারা। প্রকাশ জাভেরকর বর্তমান রাজ্যসভার এথিক্স কমিটির চেয়ারম্যান আছেন এবং লোকসভার শ্রী বিনোদ কুমার শঙ্কর। বলো, রাজাজি ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? রাজাজি ন্যাশনাল পার্ক, যেটা 1983-তে স্বীকৃতি পায় অ্যাজ এ ন্যাশনাল পার্ক। রাজাজি ন্যাশনাল পার্ক, জিম করবেট ন্যাশনাল পার্ক, যে রাজ্যে সেই রাজ্যে। তো জিম করবেট ন্যাশনাল পার্ক ভারতের প্রথম ন্যাশনাল পার্ক, 1936, উত্তরাখণ্ড। এটা উত্তরাখণ্ড হয়ে যাবে এখানে সঠিক উত্তর। রাজাজি ন্যাশনাল পার্কটা কোথায় আছে? এটা আছে উত্তরাখণ্ডে আছে। সূর্যাস্তের কিছু পরে এবং সূর্যোদয়ের কিছু আগে সূর্যকে দেখা যায়, এর কারণ কি? আলোর প্রতিফলন, আলোর প্রতিসরণ, আলোর বিচ্ছুরণ, আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। বলো এখানে সঠিক উত্তর কি হবে? আলোর প্রতিসরণ হবে, রিফ্র্যাকশন অফ লাইট। অর্থাৎ বায়ু মাধ্যম এখানে ঘনত্বের তারতম্য আছে, যার জন্য প্রতিসৃত হয়ে সূর্য উদয়ের কিছু আগে বা সূর্য অস্ত যাওয়ার কিছু পরেও আমরা সূর্যকে দেখতে পাই আলোর প্রতিসরণের জন্য। প্রশ্নটা খুব দারুণ একটা প্রশ্ন, নোট করতে হবে কোশ্চেনটি। রাজা কৃষ্ণদেব রায় নিম্নের কার সমসাময়িক ছিলেন? রাজা কৃষ্ণদেব রায় বিজয়নগর সাম্রাজ্যের শ্রেষ্ঠ রাজা, তুলুপ বংশের রাজা। লাস্ট কয়েকটা দিনও আলোচনা করেছি রাজা কৃষ্ণদেব রায় থেকে। তো তিনি তৎকালীন মুঘল সম্রাটদের মধ্যে কার সমসাময়িক ছিলেন? বাবর, আকবর, ঔরঙ্গজেব, হুমায়ুন। তো এখানে সঠিক উত্তর মনে রাখবে বাবরের সমসাময়িক। 1509 থেকে 29, এই 29-30 এই সাল পর্যন্ত তার রাজত্বকাল। 1509 থেকে 1529-30 এই সময় পর্যন্ত রাজত্বকাল এবং তার সময় অর্থাৎ বাবর এর সমসাময়িক তিনি ছিলেন। মহাত্মা গান্ধীর অনুপস্থিতিতে ভারত ছাড়ো আন্দোলনের নেতৃত্ব কে দিয়েছিলেন? এটা তোমাদের গতকালের হোমওয়ার্ক ছিল, সঠিক উত্তর হবে অরুণা আশরাফ আলী, অপশন সি।
পৃথিবীর গভীরতম অরণ্য কোথায় অবস্থিত, এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে আজকে। হোমওয়ার্ক থাকবে এবং তোমরা প্রত্যেকে জানাবে যে আজকের সেট কেমন লাগলো এবং আউট অফ 26 তোমার স্কোর কত হয়েছে আজকের সেটে। কমেন্ট বক্সে জানিয়ে দেবে। কোনো রকম প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করতে হবে। সেশনটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবে। আমাদের টেলিগ্রাম এবং দ্য ওয়ে অফ সলিউশন TWS একাডেমি ইউটিউব চ্যানেল, এখানে ক্লাসগুলো হচ্ছে, সাবস্ক্রাইব করে রাখবে, নোটিফিকেশন অল করে রাখবে। তো সকলে ভালো থাকো, সুস্থ থাকো। ওকে, টাটা, বাই।